ইসলামপন্থী রাজনীতি কি আসলে উগ্রবাদী কিংবা ইসলামপন্থী রাজনীতি কি আসলে প্রগতি বিরোধী? তারা পক্ষপাত করতেছে, বলছে না তরুণরা অনেকেই জিতবে, অনেকে মন্ত্রীও হবে। এর অর্থটা কি? তরুণরা জামাতের 11 দলের ভিতরে আছে না, তরুণরা তো ওরা তো হবে। তো আমার কথা হলো যা কিছু করতেছে ওই দলের ভিতরে জয়েন করে নিতে পারে। ইশতেহার এত দেরিতে দিলে মানুষ ইশতেহার পড়বে কখন? আর সেই ইশতেহার যে সাইজ, সেটা একটা রীতিমতো একটা বইয়ের মতো, হুমায়ুন আহমেদের উপন্যাসের সাইজের একটা ইশতেহার, এবং তার মধ্যে ছবি টবি ব্যবহার করা হয়েছে। সেসব ছবি নিয়ে আপত্তি আছে, সেসব ছবি নিয়ে প্রশ্ন আছে। দ্য উইক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তার দল এখন আর কেবল নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং একটি প্রগতিশীল ও মধ্যপন্থী রাজনৈতিক শক্তি। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক পরিচিতি ছাপিয়ে জামায়াতের এই নতুন বয়ান কি বাংলাদেশের রাজনীতির নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? প্রশ্ন হলো, জোট রাজনীতি, জাতীয় সরকার আর গঠনমূলক সহযোগিতা, এই শব্দগুলোর আড়ালে কি বার্তা লুকিয়ে আছে? আজকে টক শোতে আমরা খতিয়ে দেখব, রাজনীতিতে এই প্রগতিশীল মধ্যপন্থা, ইসলামপন্থা কি বাস্তব পরিবর্তন নাকি কৌশলী অবস্থান? দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন আব্দুন নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতি বিশ্লেষক। ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন MA আজিজ, সিনিয়র সাংবাদিক। জনাব আব্দুন নূর তুষার, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম, দ্য উইকের সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী রাজনৈতিক দল। একটু জানতে চাই যে আমরা তো দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামীকে ঐতিহ্যগতভাবে একটি কট্টর আদর্শিক দল হিসেবে জানি। এই যে জামায়াত ইসলামী বলছে যে তারা এখন প্রগতিশীল ও মধ্যপন্থী রাজনৈতিক দল, তখন এই সংজ্ঞার আসলে ভিত্তি কি? এটি কি কেবল কৌশলগত পরিবর্তন নাকি দলের মূল কাঠামোগত সংস্কার? এখানে এক ধরনের গভীর বিশ্লেষণের প্রয়োজন আছে। ওনার যে বক্তব্যটি, এই বক্তব্যটিকে যদি আমরা খুবই সিরিয়াসলি গ্রহণ করি, তাহলে উনি বেশ কয়েকটি কথা বলেছেন যার সঙ্গে তার জামাতে ইসলামী নামক রাজনৈতিক দলটির আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য এবং তার যে ইতিহাস, কোনো কিছুই মেলে না। তারা অনেক কৌশল করেছেন। গুপ্ত শব্দটি তাদের কারণে উৎপত্তি হয়েছে আমাদের রাজনীতিতে। তো হতে পারে এটা একটা কৌশল, কিন্তু দেখেন উনি কি বলেছেন। প্রথমে বলেছেন তার দল নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ নয়। তাহলে কি ইসলাম একটি নির্দিষ্ট গণ্ডি? এই প্রশ্নের উত্তরটা তাকে দিতে হবে। তার মানে উনি ইসলামকে একটি গণ্ডি বা একটি সার্কেল বা একটি ফেন্স বা বাধা হিসেবে মনে করছেন? কারণ গণ্ডি হচ্ছে আপনাকে তার মধ্যে আটকে রাখবে। তাহলে বুঝলাম যে উনি গণ্ডি থেকে বেরিয়ে এসেছেন। তাহলে ইসলামপন্থী রাজনীতি কি আসলে উগ্রবাদী কিংবা ইসলামপন্থী রাজনীতি কি আসলে প্রগতি বিরোধী? কারণ উনি বলেছেন তিনি গণ্ডিতে আবদ্ধ নাই, তার দল এখন প্রগতিশীল দল। তাহলে আগে কি ছিল? আগে কি উগ্র দল ছিল? আগে কি চরম ডানপন্থী দল ছিল? আগে কি কট্টর দল ছিল? ইসলাম কি কট্টর পন্থা? এই প্রশ্নটার উত্তর তাকে দিতে হবে। এরপরে তাকে তৃতীয় যে প্রশ্নটির উত্তর দিতে হবে, তিনি বলেছেন তারা মধ্যপন্থী হয়ে গিয়েছেন। মধ্যপন্থা বলতে তারা কি বোঝেন, এটাও কিন্তু তাদেরকে বলতে হবে। কেননা তারা যদি বলেন যে তারা গণ্ডি থেকে বেরিয়ে এসেছেন, তাদের এই গণ্ডিবদ্ধতার মধ্যে তাদের জোটে আরও ইসলামী দল রয়েছেন, তারাও কি তাদের মতোই গণ্ডি থেকে বেরিয়ে এসেছেন? হেফাজতে ইসলাম কি গণ্ডি থেকে বেরিয়ে আসা একটি প্রগতিশীল দল? কিংবা খেলাফত মজলিস বা এই যে খেলাফত আন্দোলন, তারা কি একটি গণ্ডি থেকে বেরিয়ে আসা গোষ্ঠী? তারাও কি নিজেদেরকে প্রগতিশীল মনে করছেন? তারাও কি ইসলামকে একটি গণ্ডিবদ্ধতা বলে মনে করছেন? এই প্রশ্নের উত্তর তো তাকে দিতে হবে। অতএব তিনি বিদেশি পত্রিকায় গিয়ে যদি বলেন যে তাদের দল প্রগতিশীল হয়েছে, তাহলে এইটাও তাকে বলতে হবে যে প্রগতির সঙ্গে আগের যে দলীয় অবস্থান তাদের ছিল, কোথায় কোথায় বিরোধিতা ছিল। তারা যদি প্রগতি বিরোধী হয়েই থাকেন, তাহলে এই যে 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারা প্রগতির বিরুদ্ধে ছিলেন বা প্রগতিশীল ছিলেন না, সেটার জবাবদিহিতা কি তারা করবেন? ফলে তিনি একটা বিতর্কের জন্ম দিয়েছেন বলে আমার মনে হয় এই সাক্ষাৎকারের ভিতর দিয়ে। ভারতীয় গণমাধ্যমে এ ধরনের বক্তব্য দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? আমার মনে হয় যে ভারতীয় গণমাধ্যমের কাছ থেকে তারা একটা সমর্থন, কিংবা ভারতের কাছে নিজেদেরকে মধ্যপন্থী প্রমাণ করা, অথবা পৃথিবীর কাছে নিজেদেরকে মধ্যপন্থায় আছেন, প্রগতির পক্ষে আছেন,
এইসব বলার চেষ্টা করছেন, কিন্তু তাদের যে ম্যানিফেস্টোটা তারা প্রকাশ করেছেন সেটা এখনো যথেষ্ট প্রগতিশীল হতে পারে না। তাহলে কি এটি ইমেজ পরিবর্তনের কোনো ব্র্যান্ডিং কৌশল? এইভাবে আমি অভিযুক্ত করতে চাই না, তবে কার্যকলাপ যা মনে হচ্ছে তাতে তাদের যে ম্যানিফেস্টোটা আমি দেখেছি, আমার মনে হয় যে তারা ইমেজ পরিবর্তনের জন্য একটা কৌশল অবলম্বন করেছেন। তাদের কথা এবং কাজের মধ্যে আসলে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্তত ভোটার হিসেবে আমার মনে হচ্ছে যে হঠাৎ করে নির্বাচনের আগে নিজেদেরকে প্রগতিশীল দাবি করা, গণ্ডি থেকে বেরিয়ে আসার কথা বলা এবং ম্যানিফেস্টোর মধ্যে যেমন ছবি, যেমন বাক্য, যেমন কথা, যেমন প্রতিশ্রুতি ব্যবহার করা হচ্ছে, এর অনেক কিছুর সঙ্গে জামাত ইসলামের রাজনীতির কোনো মিল নাই। ফলে আমরা মনে করতে পারি যে তারা এক ধরনের কৌশল গ্রহণ করেছেন। সেটা ব্র্যান্ডিংয়ের জন্য হতে পারে, ভোটারদেরকে একটা কিছু দিয়ে বুঝ দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও হতে পারে। তবে তাদেরকে এটা অবশ্যই ব্যাখ্যা করতে হবে যে তাদের যে জোটটি তৈরি হয়েছে সেটা পুরোটাই কি একটি মধ্যপন্থী রাজনৈতিক জোট, নাকি তাদের ওইখানে দক্ষিণপন্থী অথবা উগ্রপন্থী অথবা চরম ইসলামপন্থী কাউকে রেখেছেন, নাকি তারই বক্তব্য তার জোটের এবং দলের সকলেই সমর্থন করেন। এটা তাকে বলতে হবে, আসলে বলা উচিত। এবং একই সাক্ষাৎকারে কিন্তু জামায়াত আমির স্পষ্ট করেছেন তারা শুধু নির্দিষ্ট আদর্শের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না, তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। জানতে চাই, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস আর আল্লাহর আইন ও সৎ লোকের শাসন, এই দুইয়ের মধ্যে জামায়াত ইসলাম কিভাবে আসলে ভারসাম্য বজায় রাখবে? এটা তাকে ব্যাখ্যা করতে হবে, এটা আমি ব্যাখ্যা করতে পারবো না। তবে নির্দিষ্ট আদর্শের মধ্যে বন্দী হয়ে থাকা বা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বন্দী হয়ে থাকা বলতে আসলে আমরা কি বুঝবো? নির্দিষ্ট আদর্শ যেটি তাদের আছে সেটা কি গণতন্ত্র বিরোধী ছিল, যে নির্দিষ্ট আদর্শের মধ্যে না থেকে আমরা এখন গণতান্ত্রিক হলাম? আগে কি তারা অগণতান্ত্রিক ছিলেন? এটাও তো তাহলে তাকে বলতে হবে। আমি পুরো সাক্ষাৎকারটা পড়ি না, আমি আপনার বক্তব্যের তার বক্তব্যের আরো কিছু অংশ যদি আমি কোট করি, সেখানে তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক শাসনে তারা বিশ্বাসী। জামায়াতের অন্তর্ভুক্তিমূলক শাসনে আসলে ভিন্ন ধর্মাবলম্বী কিংবা ভিন্ন আদর্শের মানুষের প্রতিনিধিত্ব কতটুকু নিশ্চিত হবে? আমি যদি সেকুলারের কথা বলি, আমি যদি বামপন্থী মানুষের কথা বলি, আমি আপনাকে একটা উদাহরণ দিই। ডাকসুতে যে ছাত্রদের অংশটি বিজয়ী হয়েছে, এই বিজয়ের ক্রেডিট কিন্তু জামাত ইসলাম দাবি করেছে। তাদের একাধিক নেতা ডাকসু, চাকসু, রাকসু এবং অন্যান্য আরেকটা এবং জাকসু, এইখানে যে বিজয় হয়েছে এই বিজয়ের কৃতিত্ব কিন্তু তারা দাবি করেছেন। তার মানে তারা ওন করেছেন, তারা বলেছেন যে তাদের সমর্থকরা এখানে বিজয়ী হয়েছেন। এখন সেখানে একটা অন্তর্ভুক্তিমূলক প্যানেল আমরা দেখেছি। সেটা কেমন? সর্বমিত্র চাকমা নামে একজন ব্যক্তি অন্তর্ভুক্তিমূলকভাবে এসেছেন। তিনি চাকমা, তিনি তো ইসলাম ধর্মাবলম্বী না, কিন্তু লাঠির বেলায় তারা একই রকম। উনি যে লাঠি হাতে নিয়ে লোকজনকে কান ধরে উঠবস করাচ্ছেন, ওই রাজনীতি কি প্রগতিশীল রাজনীতি? শিশুরা খেলতে আসে, শিশুরা একটা মাঠ ব্যবহার করে বা এলাকারও কেউ আসতে পারে, অনুমতিবিহীনভাবে প্রবেশ করলে লাঠি হাতে কান ধরে উঠবস করানো কিংবা হকারদেরকে লাঠি দিয়ে প্রহার করার মতো অবস্থা তৈরি করা অথবা ক্ষেত্র বিশেষে মৃদু প্রহার করা, এই রাজনীতি কি প্রগতিশীল রাজনীতি? তারা কি তাদের সেই যে রাজনৈতিক মিত্র অথবা লেজুর বলা যেতে পারে যারা ডাকসুতে জিতলো, সেই লেজুরদের লাঠি হাতে শাসন করার বিষয়ে কোনো সমালোচনা করেছেন? বলেছেন যে সর্বমিত্রের এই কাজ করাটা ঠিক হয় না। নির্বাচনের ঠিক এক সপ্তাহ তাহলে প্রগতি কোথায় গেল? তাহলে প্রগতি কোথায় গেল? গণ্ডির থেকে বের হয়ে আসা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কোথায় গেল? তাই না? অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ভেতর দিয়ে যাকে তারা আনলেন তিনি এসে ওই চরিত্র ধারণ করলেন, লাঠি হাতে সবাইকে ভয় দেখাচ্ছেন। তো লাঠি হাতে ভয় দেখানোর রাজনীতি কি সে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি? নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে জামায়াতের এই প্যারাডাইম শিফট, সেটা কি নির্বাচনের সমীকরণে কোনো প্রভাব ফেলবে কিনা? প্রশ্নটি রাখছি আপনার কাছে। আমি বিরতির পরে সেই ব্যাখ্যাটি শুনবো জনাব আব্দুল নূর তুষার। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআইসিএল স্টিল। দর্শক, জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। ধন্যবাদ। জনাব আজিজ, যেমনটি দ্য উইকে সাক্ষাৎকারে জামায়াতের আমির জানিয়েছেন, জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী দল, সময়ের সঙ্গে নীতি পরিমার্জন করেছে তারা। একটু জানতে চাই, ইসলামপন্থী রাজনীতি এবং প্রগতিশীলতা এই দুটি ধারা কি সমান্তরালভাবে চলা সম্ভব? সেই সঙ্গে জামায়াতের আমিরের এই বক্তব্য কি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্যারাডাইম শিফটের ইঙ্গিত দিচ্ছে কিনা? না, দেখেন, আমি বরাবরই আগে গোড়াই বলছি যে জামাত ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন তাদের নেতা টেতা যা বক্তব্য দিয়েছে, আচরণ করেছে, তাতে রাজনীতি পরিষ্কার করা উচিত। ইশতেহার দিচ্ছে 26টা দফাকে অগ্রাধিকার দিয়ে। আমি অনেকগুলো প্রশ্নের মীমাংসা পাইনি যেগুলো আমরা পেতে চাই। তারা যে ইশতেহারে দিয়েছে
এটা তো নর্মাল গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল, যেগুলো দিয়েছে এনসিপি টেনসিপি এগুলো এরকমই দিয়েছে। আমি তো জানতে চাইছিলাম যে শরিয়া আইন তাদের কি হবে। তারা বলেছে শরিয়া আইন ধাপে ধাপে বাস্তবায়ন করবে, সেই ধাপটা কি আমার কাছে পরিষ্কার না। তারপরে নারীদের অবস্থাটা কি হবে, নারীরা কি খালি সন্তান জন্ম দিবে আর লালন পালন করবে আর বাসায় কেমনে রানীর মতো থাকবে, এটা পরিষ্কার হলাম না। তারপরে ইসলামিক ভিত্তিক শাসন ব্যবস্থা বা সরকার পরিচালনার ব্যবস্থাটা কি, এটা বুঝলাম না। রাষ্ট্র চালানোর পদ্ধতিটা কি হবে, এটা বুঝলাম না। স্বয়ংক্রিয়তার যুগে উচ্চমানের বিজ্ঞান শিক্ষা কি হবে, এটা আমি বুঝি নাই। আমি তো এই ইশতেহারে কিছু বুঝতে পারি নাই। আমার কাছে তো মনে হয়েছে বিএনপির ইশতেহারও আইডেন্টিক্যালি হবে। পার্থক্য আমি এনসিপি ইশতেহার দিছে না, আমার কাছে খুব একটা পার্থক্য মনে হয় নাই। জামাত নিয়ে যে প্রশ্নগুলা, ধরেন জামাত বলা হয় বিএনপি চাঁদাবাজ তকমা দিয়েছে, আর দুর্নীতি তো দুই রকম, একটা হলো নৈতিক আর একটা হলো আপনার চাঁদা, এটাও ঠিক। তো এখন নৈতিক দেখেন জামাত ইসলাম যত আপনার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে ধরেন তাদের সমর্থক দিয়ে প্রতিষ্ঠান দখল, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তারা করতেছে। এগুলো তো কোনো পেলাম না যে সব দল প্রতিষ্ঠানগুলো দখল করে নেওয়াটা কি আপনার এটা কিভাবে হবে, এটার তো ব্যাখ্যা দিতে হবে। অনেকগুলো তাদের জামাত ইসলামের মালিকরা অনেক টেলিভিশন, অনেক ব্যবসা বাণিজ্য সব দখল বসে যাচ্ছে, শেয়ার কিনে কিনে বসে যাচ্ছে, সব দখল করে ফেলতেছে। এটা তো একটা এনজিও টাইপ সরকার, সারা বিশ্বে এটা একটা আন্তর্জাতিক সংগঠন। জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম ভারত, এইভাবে। আমাদের এটাও ছিল জামাত ইসলাম বাংলাদেশ, নিবন্ধন পায় না বলে তারা তখন বাংলাদেশ জামাত ইসলাম নাম রেখেছে। সুতরাং এটা তাদের আন্তর্জাতিক রিলেশনটা কি, এটাও তো বুঝতে হবে। যেমন কিছু না কিছু হলেই পাকিস্তানের সাথে সম্পর্ক, পাকিস্তানের সাথে দেনা পাওনার কথা বলে না পাকিস্তান, কারণ এটা তো পাকিস্তানেই জন্ম, এটা তো বুঝতে হবে, ভারতেই জন্ম। তো সুতরাং আমি কিন্তু এই ইশতেহারে তাদের সম্পর্কে আমি পরিষ্কার না। এদিকে আপনি দেখেন, আমি খুব ভয়ঙ্কর, আমাদের দেশে অনেক পত্রিকায় ছাপা হয়েছে, বিবিসিও রিপোর্ট করেছে, ইত্তেফাকেও ছাপা হয়েছে। আপনার আফগানিস্তানের বর্ণ ও দাস প্রথা আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায় মুক্তি। চিন্তা, ভয়ঙ্কর অবস্থা। নারীরা 5-এর উপর পড়তে পারবে না, নারীরা ঘরে থাকবে, যেটা জামাত ইসলাম থেকে বলা হয়েছে। নারীরা রানীর মতো বাসায় থাকবে, 5-এর উপরে পড়তে পারবে না, এবং নিম্ন সবচাইতে গরিব দুঃখীরা যারা দাস হতে পারবে, এবং উচ্চ বলের আলমরা, উচ্চ মানের লোকরা তারা এই দাস নিয়ে রাস্তাঘাটে বাজার করতে পারবে, রাস্তাঘাটে চলতে পারবে। এখন আলেমরা পরামর্শ দিবে, আইনে হচ্ছে দোষ করলে তাদের পরামর্শ দিবে, আর উচ্চমানের যারা ওই সমাজের উচ্চমানের মনে করা হবে তাদেরকে পরামর্শ দিবে। এখন দাবি করছে তারা মধ্যপন্থী কিংবা প্রগতিশীল রাজনৈতিক দল, সেটা কি সেটি তো আমি জানতে চাই। আপনি যেটা বললেন তারা মধ্যপন্থা এবং প্রগতি, তার প্রগতিটা কি আমি তো পরিষ্কার হতে পারিনি। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব আব্দুল নূর তুষার ইশতেহারের কথা তুলে ধরছিল জনাব এম এ আজিজ, একটু জানতে চাই বাংলাদেশের বাস্তবতায় ইশতেহারের গুরুত্ব আসলে কতটুকু? বাংলাদেশে আমরা প্রেক্ষাপট বিবেচনায় দেখেছি যে ইশতেহারের প্রতিশ্রুতিগুলো যদি রাজনৈতিক দল আমরা যদি দেখেছি যে শর্ত পূরণ নাও করে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই, তাহলে কি বিষয়টি এমন যে ইচ্ছে হলে পূরণ করলাম, না হলে থাক? একটি দল তার অবস্থান কি সেটা পরিষ্কার না করেই নির্বাচনে চলে এসেছে। ইশতেহার প্রকাশিত হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার বেশ কিছুদিন পরে, প্রচার প্রচারণা শুরু হয়েছে 20 তারিখে, আর এই ইশতেহার প্রকাশিত হচ্ছে ফেব্রুয়ারি মাসে, এবং এই ইশতেহার প্রকাশের 1 সপ্তাহের মধ্যে নির্বাচন। ফলে কালকে দিয়েছে, হ্যাঁ 1 সপ্তাহের মধ্যে নির্বাচন। ফেব্রুয়ারি মাসে হয়েছে, জানুয়ারি মাসের শেষ সপ্তাহের কিছু আগে শুরু হয়েছিল এই প্রচার প্রচারণা। এখন ইশতেহার এত দেরিতে দেওয়ার মধ্যেই পরিষ্কার বোঝা যায় যে দলগুলির কাছে ইশতেহার খুব একটা গুরুত্বপূর্ণ না। তারা মনে করেন যে তাদের ভোটাররা তাদের কেনা গোলাম, এবং তাদের ভোটাররা তাদের মার্কায় ভোট দিবে, এবং ইশতেহারে কি আছে কি নাই এগুলো হচ্ছে আমাদের টকশোর বিষয়বস্তু হবে, পত্রিকাতে ছাপা হবে, বুদ্ধিজীবীরা কিছু কথাবার্তা বলবেন, সুশীল সমাজ এটা নিয়ে মাথা নাড়বেন, এবং তারপরে যখন নির্বাচন হয়ে যাবে তারপরে সুশীল সমাজের একাংশ তাদের সঙ্গে যোগ দিয়ে হালুয়া রুটি ভাগাভাগি করবেন। তারা মনে করছেন এইটা আগের মতোই আছে। অতএব নতুন বন্দোবস্ত, নতুন রিপাবলিক, নতুন সংবিধান, নতুন রাজনীতি, সব গালভরা কথাবার্তা যখন বলা হয়েছে, তখন
আমরা জানতাম যে শেষ পর্যন্ত কাহিনী এটাই হবে এবং সেটাই হচ্ছে। আপনি দেখেন ইশতেহার এত দেরিতে দিলে মানুষ ইশতেহার পড়বে কখন, আর সেই ইশতেহার যে সাইজ সেটা একটা রীতিমতো একটা বইয়ের মতো, হুমায়ুন আহমেদের উপন্যাসের সাইজের একটা ইশতেহার, এবং তার মধ্যে ছবি টবি ব্যবহার করা হয়েছে। সেসব ছবি নিয়ে আপত্তি আছে, সেসব ছবি নিয়ে প্রশ্ন আছে, তাদের কথাবার্তা নিয়ে প্রশ্ন আছে। আপনি জামাতে ইসলামের ইশতেহার যদি দেখেন, তারা বলেছেন যে তারা অপচয় কমিয়ে এনে তারা বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয়ী করে তারা বিদ্যুতের যে খরচ সেটা কমিয়ে আনবেন। আপনি আমাকে বলেন তো, বিদ্যুতের অপচয় একটা হয় সিস্টেম লস, কিন্তু এর বাইরে জ্বালানি নাকি অপচয় হয়? জ্বালানি অপচয় অন্তত প্রাইভেট প্রতিষ্ঠানগুলি করে না, কেননা তার অপচয় মানে হচ্ছে তার লাভের পরিমাণ কমে যাওয়া। তাহলে জ্বালানি অপচয় কি সরকার করে? বুঝলাম করে। তারপরে তারা একটা অদ্ভুত কথা বলেছেন, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে তারা খরচ কমিয়ে আনবেন। পরমাণু বিদ্যুৎ নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, ঘুষের অভিযোগ উঠেছে, ৭৬,০০০ টাকার বালিশের কথা বলা হয়েছে। তাহলে এই পরমাণু বিদ্যুৎ যে তারা তৈরি করবেন, তারা কি আগামী ৫ বছরের মধ্যে নতুন একটা পরমাণু চুল্লি তৈরি করবেন? তার মানে তারা যে পরমাণু বিদ্যুতের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতি হচ্ছে ফ্যাসিস্টের রেখে যাওয়া পরমাণু চুল্লির বিদ্যুৎ। মানে আপনার রেখে যাওয়া গাড়ি আমি চালিয়ে বললাম যে আমি পরমাণু বিদ্যুতের ব্যবস্থা করলাম। এই জায়গাটাই আমার কাছে মনে হচ্ছে যে খুবই একটা অদ্ভুত কথা। মানে তারা পরমাণু বিদ্যুতের ব্যবস্থা যে করবেন, তারা কি এই ৫ বছরের মধ্যে আরো একটা দুইটা চুল্লি বসাবেন? বাংলাদেশে সক্ষমতা আছে বাংলাদেশের। তারপরে তারা একটা মজার জিনিস বলেছেন, তারা স্বাস্থ্যে গিয়েছেন, স্বাস্থ্যে গিয়ে তারা বলেছেন ডাক্তারদের লেজুর ভিত্তিক রাজনীতি বা দলীয় রাজনীতি তারা বন্ধ করে দিবেন। কোথাও ডাক্তারদেরকে দলীয় রাজনীতি করতে দিবেন না, অথচ ডাক্তারদের দলীয় রাজনীতিতে জড়িত ব্যক্তিরা তাদের এইবার যে সংসদ সদস্য পদ, সেইখানে তারা পদপ্রার্থী হয়েছেন। তো এদের দলীয় রাজনীতি বন্ধ করে দিলে এরা কোথায় রাজনীতি করবে? তাহলে সেন্ট্রাল রাজনীতি করবে। তাহলে এতদিন বন্ধ করেন নাই কেন? ডাক্তারদের দলীয় রাজনীতি যদি খারাপই হয়, এটা ক্ষমতায় গিয়ে বন্ধ করতে হয় নাকি ক্ষমতা চলে এসেছে? বেশ কিছু প্রশ্ন সামনে আসে, এরকম অনেক প্রশ্ন আছে। যেমনটি আপনি জানেন যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর বারবার অতিথিদের মুখে একই প্রশ্ন শুনেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন্দ্রিক। সেই জায়গায় দাঁড়িয়ে, সেই বাস্তবতায় দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন নির্বাচনে কোনো সহিংসতা হবে না। মাঠের বাস্তবতার সাথে এই পরিস্থিতির মিল আসলে কতটুকুন, কোন তথ্যের ভিত্তিতে এমন নিশ্চয়তা আসলে দিচ্ছেন তিনি? আমি সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে ফিরে এলাম। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল নূর তুষার, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশে মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচনে কোনো সহিংসতা হবে না। মাঠের বাস্তবতার সাথে বক্তব্যের বিল কতটুকুন খুঁজে পান? কোন তথ্যের ভিত্তিতে এমন নিশ্চয়তা দিচ্ছেন তিনি? নির্বাচনে সহিংসতা হবে না। স্বাস্থ্য বিভাগ সবাইকে এত্তেলা দিয়েছে যে ইমার্জেন্সি ব্যবস্থা চালু রাখতে হবে, অ্যাম্বুলেন্স রেডি রাখতে হবে, বেড রেডি রাখতে হবে, আইসিইউ রেডি রাখতে হবে। এদের একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো মিল নাই। এরা হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে টিম। অনেক বিদেশিরা তাদের নাগরিকদেরকে সহায় নিচ্ছে। সন্ত্রাস হবে না, খুব ভালো কথা। তাহলে এই হাসপাতাল রেডি করেছেন কার জন্য? তাহলে ওইখানে কি মানে ভোট দিয়ে ভোটার এমনি এমনি গিয়ে মানে বেড়াতে যাবেন, বেরু করবেন? ওই যে একটা ছিল না, ঠেলায় খুশিতে ঘুরতে এসেছিল, তো ঠেলায় খুশিতে ঘুরতে হাসপাতালে যাবে লোকজন। হাসপাতাল রেডি করলেন কেন তাহলে? আর যদি কোনো ভায়োলেন্স নাই হবে তাহলে তো খুব ভালো কথা। তাহলে আবার অস্ত্র বিষয়ক এত তোড়জোড় কেন যে অস্ত্র উদ্ধার করা হচ্ছে? আবার এটাও বলেছে যে মব ভায়োলেন্স হয় নাই কোথাও, তাই না? কি হয়েছিল? প্রেসার গ্রুপ, এইচআরএসএস এর প্রতিবেদনে তো আমরা ভিন্ন চিত্রই দেখছি। প্রেসার গ্রুপ, তাই না? এটাও তো বলতে হবে। এই সরকারের একজনের সাথে আরেকজনের কথার কোনো মিল নাই, এবং এখন তো আরো অমিল ধরা পড়ছে। মানে সম্পূর্ণ অসংলগ্ন কথাবার্তা, ডিসোসিয়েশন অফ থট, চিন্তার অসংলগ্নতা। এটা একটা অসুখের লক্ষণ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল নূর তুষার। জনাব এম এ আজিজ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা কেন করছে রাজনৈতিক দলগুলো? আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে আছি, এখনো কেন? অনেক কারণ আছে। এই ধরেন, এই সরকারেরটা বলি, সরকার বড় বড় প্রজেক্ট নিচ্ছে, এখন গোপন চুক্তি করতেছে ইলেকশন 7 দিন পরে। কেন এগুলো প্রজেক্ট বাস্তবায়ন হবে কোনোটা? বলেন। বিমানের বোর্ড পুনর্গঠন করছে 3 উপদেষ্টা। ইলেকশন কমিশনের সেক্রেটারি, যে সিনিয়র সেক্রেটারি, তাকে বিমান বোর্ডে নিছে ইলেকশন 7 দিন পরে। বলেন এগুলো কি করবে? বলেন। আপনার দেখেন, ভোটার যে ডাকে ভোট, এটা ম্যানেজ করতে পারে নাই। এটা আসছে প্রাকৃতিক নিয়মে, কিভাবে আসছে কিভাবে যাবে আমি জানি না। তারপরে আপনার পোস্টাল ব্যালট বিদেশ থেকে আইছে, এটা তো বহুত জানা গেছে। ক্ষমতায় তো দলীয় সরকার নেই, আমরা দেখছি অরাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, দল নিরপেক্ষ সরকার ক্ষমতায় আছে। তারা কেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ যুক্ত হবে?
তাদের যুক্ত না, তারা পক্ষপাত করতেছে। বলছে না তরুণরা অনেকেই জিতবে, অনেকে মন্ত্রীও হবে। এর অর্থটা কি? তরুণরা জামাতের 11 দলের ভিতরে আছে না, তরুণরা তো ওরা তো হবে। তো আমার কথা হলো যা কিছু করতেছে ওই দলের ভিতরে জয়েন করে নিতে পারে। এই সরকার তো নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। তারপরে দেশে গোপন চুক্তি করা, বলেন 7 দিন পরে নির্বাচন, এটা কি করে সম্ভব বলেন? চুক্তি করা, গোপন চুক্তি পর্যন্ত করা। কন্টেইনার টার্মিনাল দিছে ডাবল মিনিং, এটা তো আপনার প্রফিটেবল, এটা দিছে এখন স্ট্রাইক করে অচল হয়ে পড়ে আছে। তো এগুলোকে সব আপনার $2.1 বিলিয়ন, $20.1 বিলিয়ন লোন এখন। ফলাফল গণনার ক্ষেত্রে বিলম্বের কথা কি ধোঁয়াশা আরো বাড়িয়ে দিচ্ছে? তা না, আরও কারণ আছে। ধরেন এই যে গণভোট এবং আপনার সংস্কার পরিষদ একসাথে বসবে এবং 180 ওয়ার্কিং ডেজের পরে ভিতরে এই সংস্কার শেষ করবে। এরপরে আর ওই সংসদে যাওয়া লাগবে না। এটা ফাঁস। আপনি বলেন তো দেখি, সাংবিধানিক সরকার সংবিধান অনুযায়ী উঠতেছে, সংবিধানের 7 ক এবং সংবিধানের 7 খ আছে যে মৌলিক কোনো সংস্কার করতে পারবে না। ধরেন এখন ওখানে আর্মি শাসন নিষিদ্ধ আছে, বলেন আমরা গণতন্ত্রের জন্য অভ্যুত্থান করছি না, ওটা কেন উঠায় দিবে? গণতন্ত্র করার জন্য আপনি যদি আপনার ডেমোক্রেটিক ওয়েতে যদি সরকার পরিবর্তন না হয়। বিস্তারিত আলোচনার দাবি রাখে অন্য কোনো আয়োজনের হিসেবে আপনার কাছে ব্যাখ্যাগুলো শুনবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ, ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল তুষার আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।